হ্যাঁ, হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ এখন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। যাই হোক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা এই যে ডায়োডের ভোল্টেজ এবং কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছিলাম। তো এই অবস্থায় আমরা বললাম যে ডায়োডকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে একটা অন স্টেট, একটা সুইচ হিসেবে, যেটা একটা অন স্টেট হতে পারে, একটা অফ স্টেট হতে পারে। তো একটা ডায়োডকে যখন প্রপারলি ফরওয়ার্ড বায়াসড করা হয়, এই অবস্থায় আমরা বলি যে ডায়োডটা অন স্টেটে থাকবে। আচ্ছা, দেখো তো রেকর্ড হচ্ছে কিনা, তোমরা এটা চেক করে দেখো তো। Yes, স্যার sir. হচ্ছে স্যার রেকর্ড। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আমরা বলি যে প্রপারলি যদি আমরা ফরওয়ার্ড বায়াসড করতে পারি, তো প্রপার ফরওয়ার্ড বায়াসিং বলতে বোঝানো হচ্ছে যে যদি অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের ভোল্টেজের থেকে 0.7 ভোল্ট বেশি হয়, মানে অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স যদি 0.7 ভোল্টেজের থেকে বেশি হয়, তাহলে আমরা বলি যে ডায়োডটা এখন অন স্টেটে আছে। বা একটা সুইচ ক্লোজ অবস্থায় যেরকম বিহেভ করে, ডায়োডও সেই একই রকম বিহেভ করে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে আমরা যদি একটা সিরিজ সার্কিট যদি কনসিডার করি, যেটা আমরা একটু আগে দেখালাম, যেখানে একটা সোর্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ডায়োড থাকবে। মূলত রেজিস্ট্যান্স এখানে ইউজ করা হয়েছে যে ডায়োডের ভেতরে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে লিমিট করার জন্য, ঠিক আছে। কারণ ডিরেক্টলি যদি আমরা ডিসি সোর্সের সাথে যদি আমরা একটা ডায়োডকে কানেক্ট করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্টটা অনেক বেড়ে যাবে। কারণ একটা সুইচ অন মানে সেটা অনেকটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে। একটা সুইচ অন হয়ে যাওয়া মানে এটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে এবং এটার ফলে অনেক হাই কারেন্ট ফ্লো হবে, অনেক হাই কারেন্ট ফ্লো হতে পারে। যে আমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রন যে কোনো অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে একটা কারেন্ট একটা লিমিটেশন থাকে, যে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হতে পারে সেটা এর স্পেসিফিকেশনে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই স্পেসিফিকেশন যে কারেন্ট রেটিং সেটাকে যদি এক্সিড করে, তাহলে আমাদের ডিভাইসটা দেখা যাচ্ছে যে বার্ন আউট হয়ে যাবে। এই কারণে আমরা একটা রেজিস্টর সিরিজে ইউজ করি, তাহলে সে সার্কিটের কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি বা লিমিট করতে পারি। তো যখন একটা ডায়োড অন হয়ে যায়, তো এই অবস্থা আমরা বললাম যে এই অবস্থায় যে আমরা ডায়োডের দুই অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে যদি আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে ভোল্টমিটারের রিডিং দেখাচ্ছে অ্যারাউন্ড 0.7 ভোল্টের কাছাকাছি। তো এই কারণটাই হচ্ছে যে এর যে ব্যারিয়ার পটেনশিয়াল যেটা, সেটাই ভোল্টমিটার শো করে। কারণ যতই আমরা বলি যে একটা ডায়োড একদম ফরওয়ার্ড বায়াসিং এ কাজ করতেছে, বাট এর জাংশনে যে একটা পটেনশিয়াল সেটা সবসময় থাকে এবং এটা 0.7 এর কাছাকাছি। আর এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশনে। আর রিভার্স বায়াসে যেটা হয়, আমরা দেখছি যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্সটা 0.7 এর থেকে যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে ডায়োডটা রিভার্স মোডে অপারেট করে। তো রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের যে কারেন্টটা ফ্লো হয়, সেই কারেন্ট একটা স্যাচুরেটেড কারেন্ট, একটা কনস্ট্যান্ট কারেন্ট, এবং সেই কনস্ট্যান্ট কারেন্ট হচ্ছে দেখা যায় যে মূলত মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হওয়ার কারণে, এবং সেটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, ঠিক আছে। এই অবস্থায় আমরা পিএন জাংশন ডায়োডকে একটা সুইচ হিসেবে কনসিডার করি, তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে এই সুইচটার মাঝখানে ফাঁকা, মানে অ্যানোড ক্যাথোডের মাঝখানে ফাঁকা। ফাঁকা মানে বোঝানো হচ্ছে যে এই সুইচটা এখন অফ স্টেটে আছে, অফ স্টেট বা ওপেন অবস্থায় আছে। একটা হচ্ছে অন স্টেট বা ক্লোজ, আর একটা হচ্ছে যেটা ফরওয়ার্ডে আমরা পেয়েছিলাম, আর একটা হচ্ছে অফ স্টেট। এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসে আমরা এটা পাই। তো রিভার্স বায়াসে আমরা একটা কারেন্ট পাচ্ছি, যেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, যেটা আগে বলছিলাম। তো এই ক্ষেত্রে একটা জিনিস ঘটে যে রিভার্স বায়াসিং কন্ডিশনে যদি আমরা ভোল্টেজ বাড়াই, মানে রিভার্স বায়াস পটেনশিয়াল বা রিভার্স বায়াস ভোল্টেজ যেটা, এটা যদি আমরা বাড়াতে থাকি, তো বাড়াচ্ছি এরকম বাড়াতে বাড়াতে আমরা কত ম্যাক্সিমাম বাড়াতে পারবো, ম্যাক্সিমাম আমরা কত পরিমাণ বাড়াতে পারবো, এই যে মেজারমেন্ট, এটা বোঝানোর জন্য আমরা একটা টার্ম ইউজ করি, এটাকে বলে পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ, অথবা এটাকে আমরা বলি পিআরভি, পিক রিভার্স ভোল্টেজ। এই পিআইভি বা পিআরভিটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে অ্যানোড ক্যাথোডের অ্যাক্রসেস যে ভোল্টেজ, এই ভোল্টেজটা আমরা ম্যাক্সিমাম কত বাড়াতে পারবো। কারণ এই ভোল্টেজ যখন আমরা বাড়াতে থাকি, এই ভোল্টেজ বাড়ানোর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে,
ভোল্টেজে যখন আমরা বাড়াবো, ম্যাক্সিমাম কত বাড়াতে পারবো, এটাকে আমরা এলিমেন্টারি, এটাকে আমরা একটা টার্ম দ্বারা ডিনোট করি, সেটা হচ্ছে পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ, বা পিআরভি, পিক রিভার্স ভোল্টেজ। তো রিভার্স বায়াসিং কন্ডিশনে যদি আমরা ভোল্টেজটাকে বাড়াতে থাকি, তাহলে আমাদের কি প্রবলেমটা হতে পারে, বা ডায়োডের কি প্রবলেম হতে পারে? এক্ষেত্রে প্রবলেমটা এরকম, নিচের ফিগারে যদি তোমরা একটু দেখো, যে আমরা রিভার্স বায়াসে ভোল্টেজটা বাড়াচ্ছি, আমরা এখান থেকে দেখলাম যে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টটা অলমোস্ট কনস্ট্যান্ট একটা কারেন্ট, যেটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেই কারেন্টটা আমরা পাচ্ছি, এবং এই কারেন্টটা পাচ্ছি, কিন্তু একটা সময়, মানে ভোল্টেজ বাড়াচ্ছি এরকম বাড়াতে বাড়াতে কোনো একটা সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে এই ডায়োডের ভেতরের যে কারেন্ট, সেটার একটা অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ আমরা পাচ্ছি। ঠিক আছে, মনে করো এখানে কারেন্ট ছিল হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, এখানে হঠাৎ করে যখন ভোল্টেজটা বিভি এর সমান হয়ে গেছে, এই অবস্থায় কারেন্টটা হঠাৎ করে বেড়ে গেল। তোমাদের মধ্যে কেউ বলতে পারবা এই কি কারণে এটা বেড়ে যেতে পারে? এনিওয়ান? তোমাদের মানে কি মনে হয় যে হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা কি? পটেনশিয়াল ব্যারিয়ার মানে পুরোপুরি এলিমিনেট হয়ে যাওয়া। কিভাবে কিভাবে এটা হতে পারে? পটেনশিয়াল ব্যারিয়ার জন্যই তো হয়, মানে এর জন্য মানে চলে গেলেই তো এরকম উপরে উঠে যায়। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে যেতে পারে? তোমার মানে উত্তর দিলে সেটার পক্ষে বিপক্ষে তোমার লজিক থাকতে হবে। তো তোমার কি মনে হচ্ছে যে ফরওয়ার্ড বায়াসের জন্য বলবো? না, ফরওয়ার্ড বায়াসে তো আমরা বলিনি, আমরা বলতেছি এখন রিভার্স বায়াস কন্ডিশনে। রিভার্স বায়াসের এই ব্যাটারির পজিটিভ প্রান্তটা যদি হোলগুলাকে মানে নেগেটিভ প্রান্তের সাথে যেহেতু যুক্ত থাকে, মানে এন টাইপের সাথে, সেহেতু এন টাইপের যেই সব ফ্রি ইলেকট্রন গুলো আছে, সেই ফ্রি ইলেকট্রন গুলাকে টেনে নেয়। তো এরকম করে টানতে টানতে একসময় দেখা যায় যে পটেনশিয়াল ব্যারিয়ার ওই জায়গাটা আবার মানে ইলেকট্রনের জায়গায় হোলের সৃষ্টি হয়েছে এরকম। এরকমটা কি হয় আসলে সম্ভব? এটা যেটা বললাম, রিভার্স বায়াস কন্ডিশনে এই যে পি টাইপের যে সাথে, ওটার সাথে যদি আমরা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কানেক্ট করি, তাহলে কি হচ্ছে? পি টাইপের যে হোলস গুলো আছে, সেগুলোকে কি ড্র করে নিচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। আর এন টাইপের সাথে যখন ব্যাটারি পজিটিভ টার্মিনালকে কানেক্ট করি, এই অবস্থায় কি ঘটে? এন টাইপের যে ফ্রি ক্যারিয়ার ইলেকট্রনস, সেগুলোকে ড্র করে নেয় ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা কি সরি বায়াসের পজিটিভ কারণে টার্মিনাল, বায়াসের ঠিক আছে। তো এটা আসলে হঠাৎ আমাদের করে পরিবহন চলে যাবে। হ্যাঁ কি কি স্যার এটা বলতে? কি মানে ফরওয়ার্ড বায়াস না হায়ার ব্যাকওয়ার্ড বিভব বায়াস? পার্থক্য দেওয়ার কারণে হঠাৎ করে ইলেকট্রন গুলো মানে পরিবহন ব্যান্ডে চলে যাবে, এই জন্য না হচ্ছে যে এরকমটা না, মানে তুমি যেটা বলছো যে হঠাৎ করে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, জি স্যার, কেন হঠাৎ করে কেন মানে যাবে? হাই ভোল্টেজের কারণে। হাই ভোল্টেজের কারণে? না জি যাই হোক, স্যার। তুমি মোটামুটি কাছাকাছি একটা আনসার হয়তো বলার চেষ্টা করতেছো, বাট আমি আরেকটু ভালো করে বলার চেষ্টা করবো, ঠিক আছে? স্যার এটা কারণ কি ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড বায়াস? না ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড না। আমরা তো ফরওয়ার্ড তো একটা কেস, সেটা তো আমরা বললামই যে ফরওয়ার্ড একটা কেস, সেক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম। আমরা এখন কথা বলতেছি যে রিভার্স কেস নিয়ে, মানে রিভার্স বায়াস কেস নিয়ে। তো রিভার্স বায়াস কেসের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা সময় ভোল্টেজ বাড়ানোর ফলে একটা সময় আমরা দেখলাম যে কারেন্ট যেটা, সেটা হঠাৎ করে খুব বেশি বেড়ে যায়। ঠিক আছে, তো এই বেশি বেড়ে যাওয়ার ঘটনা কেন ঘটলে, সেটাই আমরা আসলে জানতে চাচ্ছিলাম, যে কেন হঠাৎ করে কারেন্টটা এত বেশি বেড়ে গেল। তো যাই হোক, তো এক্ষেত্রে যে ঘটনা ঘটে, এক্ষেত্রে একটা ব্রেকডাউন মেকানিজম ঘটে। এক্ষেত্রে একটা ব্রেকডাউন মেকানিজম ঘটে। তোমাদের মধ্যে একজন আনসার দিল এরকম যে হঠাৎ করে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তো এটা পার্শিয়াল আনসার। আবার একজন বললো যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ডিপ্লেশন রিজিয়নের উইথ যেটা, ডিপ্লেশন রিজিয়নটাই চলে যায়, মানে ডিপ্লেশন রিজিয়নটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এটাও একটা রিজন, তবে এর ভেতরের মেকানিজমটা একটু অন্যরকম। তো যে মেকানিজমের কারণে এই হঠাৎ করে কারেন্টটা বেড়ে যায়, যে মেকানিজমের কারণে হঠাৎ করে কারেন্টটা বেড়ে যায়,
এই মেকানিজমটাকে আমরা বলি অ্যাভালান্স ব্রেকডাউন। এই মেকানিজমটাকে আমরা বলি অ্যাভালান্স ব্রেকডাউন। তো অ্যাভালান্স ব্রেকডাউনের কারণটা হচ্ছে মূলত আয়োনাইজেশন একটা প্রসেস। মূলত আয়োনাইজেশন প্রসেসের মাধ্যমেই এই অ্যাভালান্স ব্রেকডাউনটা ঘটে। তো আয়োনাইজেশনটা কিভাবে ঘটে? আয়োনাইজেশন মানে হচ্ছে যে নতুন নতুন আয়ন চলে আসবে, নতুন নতুন ফ্রি ক্যারিয়ার তৈরি হবে, এটাকে আমরা বলি আয়োনাইজেশন। মানে কোন একটা ম্যাটেরিয়ালের ভেতরে মনে করো যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বা ফ্রি ক্যারিয়ারের সংখ্যা হচ্ছে 10। তো একটু সময় পরে সে 10 থেকে 15 হলো, মনে করো 5 সেকেন্ড পরে 15 হলো, 10 সেকেন্ড পরে হচ্ছে 20 হলো। তো এই যে ফ্রি ক্যারিয়ারের সংখ্যা বাড়তেছে, এটাকে আমরা বলি যে এখানে একটা আয়োনাইজেশন প্রসেস হচ্ছে। তো এই সেম রকমের আয়োনাইজেশন প্রসেস এটা রিভার্স বায়াসে ঘটে, যখন রিভার্স বায়াস পটেনশিয়ালটা সার্টেন একটা পটেনশিয়ালকে এক্সিড করে। তো আমরা জানি যে রিভার্স বায়াস কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো হয় সেটা মূলত মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো এর কারণে। ঠিক আছে, তো পি টাইপের ক্ষেত্রে আমাদের মাইনরিটি ক্যারিয়ার ছিল ইলেকট্রনস, এন টাইপের ক্ষেত্রে আমাদের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। মূলত রিভার্স বায়াস কনফিগারেশনের ক্ষেত্রে এই ইলেকট্রন যেটা পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার এবং হোলস যেটা এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার, এই দুটার ফ্লো হওয়ার ফলে আমরা একটা কারেন্ট পেতাম। এখন তোমরা একটা জানো যে আমরা পটেনশিয়াল যত বাড়াচ্ছি, রিভার্স বায়াসে যে পটেনশিয়াল বাড়াচ্ছি, এই বাড়ানোর ফলে একটা ঘটনা ঘটে। আমরা আগেও বললাম ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে যে যত যত আমরা পটেনশিয়ালটা যত বাড়াচ্ছি তত বেশি প্রেসার দিচ্ছে, এক্সটার্নাল প্রেসারটা তত বেশি হচ্ছে ক্যারিয়ার গুলোর উপর। একইভাবে আমরা রিভার্স বায়াস কন্ডিশনে যখন আমরা রিভার্স বায়াস পটেনশিয়ালটাকে বাড়াচ্ছি, তো এটা বাড়াতে বাড়াতে যখন আমরা ব্রেকডাউন ভোল্টেজ যখন পৌঁছাবো, যখন আমরা ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাবো, মানে সার্টেন অ্যামাউন্ট একটা ভোল্টেজ যেটাকে আমরা বলতেছি ব্রেকডাউন ভোল্টেজ, সেই ভোল্টেজে যখন আমরা পৌঁছাবো, এই অবস্থায় এক্সটার্নাল ভোল্টেজ বা এক্সটার্নাল প্রেসারটা অনেক বেশি। কার উপরে? পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার এবং এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার রেসপেক্টিভলি, এগুলো হচ্ছে ইলেকট্রন এন্ড হোলস, এগুলোর উপর এক্সটার্নাল প্রেসারটা অনেক বেশি। তো এক্সটার্নাল প্রেসার অনেক বেশি মানে এদের যে মোশন, যেটা পি টাইপের যে ইলেকট্রনের মোশন, এই ইলেকট্রনের মোশন বা মুভমেন্ট, এটা অনেক হাই স্পিড একটা মুভমেন্ট পাবো আমরা। তো এটাকে আমরা সহজ করে যদি বলি যে এই ক্যারিয়ার গুলোনের কাইনেটিক এনার্জি যেটা, সেটা বেড়ে যাবে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে। যত ব্রেকডাউন রিভার্স বায়াস পটেনশিয়াল যত আমরা বাড়াচ্ছি বা রিভার্স বায়াস ভোল্টেজ যত বাড়াচ্ছি, বাড়ানোর সাথে সাথে এই যে ফ্রি ক্যারিয়ার যেগুলো ছিল, মাইনরিটি ক্যারিয়ার যেগুলো ফ্রি ক্যারিয়ার, এই ক্যারিয়ার গুলোনের কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। এই কাইনেটিক এনার্জি বেশি হওয়ার কারণে কি ঘটবে? পি টাইপের ক্ষেত্রে আমাদের কি আছে? পি টাইপের ক্ষেত্রে তিনটা জিনিস আমরা পাচ্ছি। একটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার, সরি চারটা জিনিস: মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার, অ্যাকসেপ্টর আয়ন, আর হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম। তো অ্যাকসেপ্টর আয়ন যেগুলো, সেগুলো তো আয়ন হিসেবেই আছে, বাট অ্যাটম গুলো যেগুলো, অ্যাটম গুলো হচ্ছে কি যে তারা একটা স্টেবল স্ট্রাকচার নিয়ে আছে। একইভাবে এন টাইপের ক্ষেত্রেও আমরা দেখছি যে ডোনার অ্যাটম গুলো যেগুলো, সেগুলোর স্টেবল স্ট্রাকচার, আর সেখানে মেজরিটি ক্যারিয়ার আছে ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে হোলস। তো এন টাইপের কথা যদি বলি যে এই অবস্থায় কি ঘটবে, যে পি টাইপের ক্ষেত্রে আমরা দেখলাম যে পি টাইপে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এর মধ্যে আছে কিছু নিউট্রাল অ্যাটম যেগুলোকে আমরা বলি যে অ্যাকসেপ্টর অ্যাটম, এগুলো হচ্ছে নিউট্রাল অ্যাটম। পি টাইপের ক্ষেত্রে আমাদের ডোনার অ্যাটম, এগুলো হচ্ছে নিউট্রাল অ্যাটম, অ্যাটমিক স্ট্রাকচারে আছে, তারা কোনো আয়ন না। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারে আছে, কোনো আয়ন না। তো যখন আমরা এক্সটার্নাল যে রিভার্স বায়াস পটেনশিয়াল যখন আমরা বাড়াতে থাকবো, এই পি টাইপের ইলেকট্রন, এন টাইপের হোলস, এদের কাইনেটিক এনার্জিটা অনেক বেশি হবে। এরা তখন কি করবে? এই যে
অ্যাটমিক স্ট্রাকচার যেগুলো আছে, ডোনার অ্যাটম এবং অ্যাকসেপ্টর অ্যাটম, তো এগুলোর সাথে তাদের একটা কলিশন হবে, এবং যেহেতু তাদের কাইনেটিক এনার্জি অনেক বেশি, এই অবস্থায় কলিশনের ফলে দেখা যাচ্ছে যে এই যে অ্যাটমিক স্ট্রাকচারের যে ইলেকট্রন যেগুলো আছে এদের ভেতরের ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো এই কলিশনের ফলে কিছু ইলেকট্রন রিলিজ হয়ে যায়। ঠিক আছে, এই ইলেকট্রন যখন রিলিজ হবে, এই ইলেকট্রন গুলো আবার অন্য একটা স্টেবল অ্যাটমের সাথে কলিশন করবে, এবং এই কলিশনের ফলে দেখা যাচ্ছে যে সময় একটু সময় পর পর দেখা যাবে যে নাম্বার অফ ক্যারিয়ারের সংখ্যা যেটা সেটা আস্তে আস্তে বাড়তেছে। পি টাইপেও দেখা যাচ্ছে ক্যারিয়ারের সংখ্যা বাড়বে, এন টাইপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যারিয়ারের সংখ্যা বাড়বে। এই যে কাইনেটিক এনার্জি বাড়ার ফলে, মাইনরিটি ক্যারিয়ারের কাইনেটিক এনার্জি বাড়ার ফলে বাড়তেছে কেন? কারণটা হচ্ছে যে রিভার্স বায়াস পটেনশিয়াল যেটা, সেটা ভ্যালুটা অনেক বেশি, এই কারণে প্রেসারটা অনেক বেশি। এর ফলে ফ্রি ক্যারিয়ার যেগুলো মাইনরিটি ক্যারিয়ার আমরা বলতেছি, এগুলোর কাইনেটিক এনার্জিটা অনেক বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার ফলে এগুলো অ্যাটমগুলোর সাথে কলিশন করবে, এবং কলিশনের ফলে নতুন ক্যারিয়ার তৈরি করবে তারা, এবং নতুন যে ক্যারিয়ার তৈরি হবে, এই ক্যারিয়ার গুলো আবার অন্য যে স্টেবল অ্যাটম যেগুলো আছে সেই অ্যাটমিক স্ট্রাকচার গুলোর সাথে কলিশন করবে, এবং অ্যাটমিক স্ট্রাকচারের সাথে কলিশন করার ফলে সেখান থেকে আবার নতুন ইলেকট্রন রিলিজ হবে বা নতুন ক্যারিয়ার রিলিজ হবে। তো এইভাবে ক্যারিয়ার রিলিজ হতে হতে কোনো একটা সময় দেখা যাচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ ক্যারিয়ার সেখানে তৈরি হয়ে যাবে, পি টাইপে এবং এন টাইপেও। ঠিক আছে, এই পি টাইপ এবং এন টাইপ এর মধ্যে দেখা যাচ্ছে হিউজ চার্জ ক্যারিয়ার তৈরি হয়ে যাওয়ার ফলে একটা সময় পরে দেখা যাচ্ছে যে এই চার্জ ক্যারিয়ার গুলো আবার যে আয়ন যেগুলো ছিল সেগুলোর সাথে আবার রিকম্বাইন হবে। এই রিকম্বিনেশন প্রসেসের ফলে ফাইনালি এমন একটা স্টেজ আসবে, সেই স্টেজে দেখা যাবে যে এই রিভার্স বায়াসেও পিএন জাংশন ডায়োডের ভেতরে কোনো ব্যারিয়ার নাই, কোনো ডিপ্লেশন রিজিয়ন নাই, কোনো ডিপ্লেশন লেয়ার নাই। তো এই অবস্থাতেই আমরা তখন একটা লার্জ কারেন্ট পাই, যেটা এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভে যেটা এই পজিশনে যেটা দেখানো হচ্ছে, এটাই হচ্ছে সেই ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এই ভোল্টেজটাই হচ্ছে সেই ভোল্টেজ যে ভোল্টেজের কারণে এই আয়নাইজেশন প্রসেসটা ঘটে, এবং আয়নাইজেশন প্রসেস ঘটার ফলে সেক্ষেত্রে পিএন জাংশনটাকে মনে হবে যে এখানে কোনো ডিপ্লেশন লেয়ার নাই, কোনো ডিপ্লেশন রিজিয়ন নাই, মানে ফরওয়ার্ড বায়াসে যেরকম বিহেভ করে। তো এই যখন ব্রেকডাউন পটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করব রিভার্স বায়াস কন্ডিশনে, তো এটা অনেকটাই একটা ফরওয়ার্ড বায়াস ডায়োডের মতো কাজ করবে, এবং এক্ষেত্রে আমরা একটা লার্জ একটা কারেন্ট পাবো। তো এই যে ভোল্টেজে আয়নাইজেশন প্রসেসটা ঘটছে, এই ভোল্টেজটাকে বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ। যখন আমরা ডায়োডকে যখন সার্কিটে বিভিন্ন রকমের সার্কিট যখন ডায়োডের মাধ্যমে ডিজাইন করি, তখন এই অবস্থায় খেয়াল রাখতে হয় যে রিভার্স বায়াসে ভোল্টেজটা যেন কখনোই এই ব্রেকডাউন ভোল্টেজকে এক্সিড না করে। যদি ব্রেকডাউন ভোল্টেজকে এক্সিড করে, তো এই অবস্থায় কি ঘটবে, যে ডায়োডটা ব্রেকডাউন ঘটবে। এটাকে আমরা বলতেছি যে আয়নাইজেশন প্রসেসের মাধ্যমে ব্রেকডাউন করতেছে, এবং এই ব্রেকডাউনকে বলা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন। এন্ড এই অ্যাভালান্স ব্রেকডাউনের যদি হয় কোনো ডায়োডের, তাহলে ডায়োডটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। অ্যাভালান্স ব্রেকডাউন যখন ঘটে, তখন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স পুরো চেঞ্জ হয়ে যায় এবং ডায়োডটা ড্যামেজ হয়ে যায়। এ কারণে সার্কিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হয় যে রিভার্স বায়াস পটেনশিয়াল যেন কোনোভাবেই পিক ইনভার্স ভোল্টেজ বা পিক রিভার্স ভোল্টেজের থেকে বেশি না হয়। কেউ কিছু বললাম? আচ্ছা, কেউ যদি কিছু না বলো তাহলে আমরা সামনের দিকে যাই। তো এটা ছিল আমাদের ব্রেকডাউন মেকানিজমটা। ব্রেকডাউন মেকানিজমটা মূলত হচ্ছে কাইনেটিক ফ্রি মানে মাইনরিটি ক্যারিয়ারের যে কাইনেটিক এনার্জি সেটা বাড়ার ফলে আয়নাইজেশন প্রসেস ঘটবে। আয়নাইজেশন প্রসেস ঘটে যে মাধ্যমে ঘটে, সেটাকে আমরা বলি যে ব্রেকডাউন মেকানিজম। সেটাকে আমরা বলি অ্যাভালান্স ব্রেকডাউন মেকানিজম। যখন এই ব্রেকডাউনটা ঘটে তখন ডায়োডটা নষ্ট হয়ে যায়, এর মধ্যে একটা হিউজ কারেন্ট ফ্লো হয়। তো
তো এরপরে আমরা দেখি যে কিছু অ্যাপ্লিকেশন, যে ডায়োডকে আমরা কি কাজে অ্যাপ্লাই করতে পারি বা ডায়োড থেকে আমরা কি কি অ্যাডভান্টেজ নিতে পারি। তো আমরা জানি যে আমাদের যে সাপ্লাই, যেটা আমাদের বাসা বাড়ির যে সাপ্লাই ভোল্টেজ, সেটা হচ্ছে এসি। কিন্তু আমাদের যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যেগুলো, এই ইলেকট্রনিক সার্কিট গুলো আমাদের ডিসি পাওয়ার সেখানে প্রয়োজন হয়। ঠিক আছে, ডিসি পাওয়ার সেখানে প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমরা ডিসি পাওয়ার দুইটা ভাবে পেতে পারি। একটা হচ্ছে ব্যাটারি থেকে, ব্যাটারির মাধ্যমে আমরা ডিসি পাওয়ারটা নিতে পারি, অথবা আমাদের যে সাপ্লাই, যেটা এসি সিগন্যাল বা এসি ওয়েভ যেটা, বা এসি কারেন্ট যেটা, সেই এসি কারেন্টকে যদি আমরা কোনোভাবে ডিসি কারেন্টে যদি আমরা নিতে পারি, কনভার্সন যদি করতে পারি বা রেকটিফিকেশন যদি করতে পারি, তাহলে আমরা সেটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে ডিসি সোর্সের উৎস দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট ব্যাটারি থেকে আমরা ডিসি পাওয়ার নিলাম, অথবা আমাদের যে এসি পাওয়ার যেটা আছে সেটাকে আমরা ডিসি পাওয়ারে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, যেমন তোমরা মোবাইল ফোন চার্জ দাও, যেটা সেটা আসলে কি আছে, মোবাইল ফোনের ভেতরে একটা ব্যাটারি আছে, বাট এই ব্যাটারিটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। বাট এটাকে চার্জ করার জন্য কিন্তু আমার ডিসি পাওয়ার দরকার। সেক্ষেত্রে আমরা কি করি, একটা চার্জার, আমরা কি করি, একটা চার্জার এসি লাইনের সাথে কানেক্ট করি। তো এটাকে আমরা বলি যে পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টার মানে হচ্ছে অ্যাডাপ্ট করে নেয়, কি করে নেয়, অ্যাডাপ্ট, এসি পাওয়ারকে অ্যাডাপ্ট করে সে ডিসি পাওয়ারে নিয়ে আসে, এটাকে আমরা এই কারণে অ্যাডাপ্টারও বলি। এর ইনপুটে আমাদের এসি পাওয়ার, বাট সেটাকে অ্যাডাপ্ট করে, মানে ভেতরে কিছু মেকানিজম ঘটে, কিছু সার্কিটরি থাকে, সেগুলোর মাধ্যমে এসি পাওয়ারটাকে আমরা ডিসি পাওয়ারে নিয়ে আসি। এবং সেক্ষেত্রে তোমরা দেখবা যে একটা চার্জার বা অ্যাডাপ্টারের আউটপুট দেখবা যে ভোল্টেজ, সেখানে একটা ভোল্টেজ থাকে, যেটা ডিসি ভোল্টেজ, এবং একটা ডিসি কারেন্ট কিন্তু থাকে। বাট ইনপুট কিন্তু তোমরা দেখবা যে এসি ভোল্টেজ, এসি কারেন্ট। ঠিক আছে, তো এই যে যে ইন্টারনাল সার্কিটরির মাধ্যমে আমরা এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে কনভার্ট করতে পারি, বা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্সন করতে পারি, এই সার্কিটকে আমরা বলি যে রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ার, রেকটিফাই মানে হচ্ছে একমুখী করা, একদিকে নিয়ে যাওয়া। আগে ছিল এসি অল্টারনেটিভ, উভয় দিকেই থাকে, পজিটিভ দিকেও থাকে, নেগেটিভ দিকেও থাকে। যেমন এটা দেখানো হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে এসি কোয়ান্টিটি, পজিটিভ সাইডেও আছে, নেগেটিভ সাইডেও আছে। বাট এটাকে যদি আমরা বলি ডিসি, তো ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এটা শুধু একদিকে থাকবে, অল্টারনেটিভ না, দুই দিকেই না। তো এটা হচ্ছে আমাদের রেকটিফাইড সিগন্যাল, এটা হচ্ছে আমাদের রেকটিফাইড সিগন্যাল, আর এটা হচ্ছে এসি সিগন্যাল। তো কিভাবে আমরা এই কোনো একটা সার্কিটে এরকম ইনপুট দিয়ে আমরা এরকম একটা ইনপুট আউটপুট চাই, এটা ছিল বাই ডিরেকশনাল, মানে দুই দিকেই আছে। এটা হচ্ছে ইউনি ডিরেকশনাল, একদিকে, শুধু একদিকে আমরা ওয়েভটা পাচ্ছি। এর ক্ষেত্রে আমরা পজিটিভ দিকেও পাচ্ছি, নেগেটিভ দিকেও পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কি করব, আমরা যে ডায়োড আমরা দেখলাম, সেই ডায়োড একটা সিরিজে কানেক্ট করব, তার সাথে একটা রেজিস্টর, আগে ডায়োড তারপরে রেজিস্টর। এই ডায়োডের অ্যানোড এবং এই যে একটা কমন লাইন থাকে, যেটাকে আমরা বলি গ্রাউন্ড, এর মধ্যে আমরা এই এসি সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করলাম। তো এসি সিগন্যালটা কিরকম হয়, যে পজিটিভ দিকে আমরা একটা পিক ভ্যালু থাকে, নেগেটিভ দিকে একটা পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাই। ঠিক আছে, তাহলে প্রথমে জিরো থেকে পিকে পৌঁছাই, সাইন ওয়েভের যে ক্যারেক্টারিস্টিক, তারপরে পিক থেকে জিরো, জিরো থেকে নেগেটিভ দিকে পিক, নেগেটিভ পিক থেকে আবার জিরো। তো এক্ষেত্রে আমরা যদি ধরে নিই এটা একটা আইডিয়াল ডায়োড ধরে নিই, আমাদের ডায়োডের কনসিডারেশন দুই রকম, একটা হচ্ছে আইডিয়াল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে আমাদের অ্যানোড ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স হতে হবে 0.7 ভোল্টের বেশি। যদি আইডিয়াল আমরা ধরে নিই, তাহলে আমরা ধরে নিই যে আইডিয়াল যে ডায়োড, সেই ডায়োডের কোনো ব্যারিয়ার পটেনশিয়াল নাই। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা ধরে নিই যে অ্যানোড ক্যাথোডের ভোল্টেজ ডিফারেন্স 0 ভোল্ট, 0 ভোল্ট যদি হয় বা 0 ভোল্টের বেশি যদি হয়, তাহলেই ডায়োডটা অন হয়ে যায়। বাট প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে অ্যানোড ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স 0.7 হতে হয়। ঠিক আছে, তার মানে যদি আমরা এটাকে আইডিয়াল ধরে নেই, সেক্ষেত্রে আমরা এখানে কি দেখব, যে যখন এখানে 0 ভোল্ট, তার মানে 0 ভোল্টে আমরা বলতেছি যে আইডিয়াল ডায়োডটা অন হয়ে যাবে। 0 ভোল্ট, এটা অন হয়ে গেল। তো অন হয়ে গেলে কি হবে, এখানে এটা অন হওয়া মানে একটা শর্ট হয়ে যাওয়া, সুইচের মতো কাজ করে, সুইচটা জাস্ট অন হয়ে যাওয়া, ক্লোজ হয়ে যাওয়া। আর এখানে আমাদের একটা আছে রেজিস্টর। তাহলে ভোল্টেজ ড্রপ
কোথায় ঘটে? ভোল্টেজ ড্রপ ঘটে বিভিন্ন সার্কিট এলিমেন্টের ভেতরে। সার্কিট এলিমেন্ট যদি একটাই থাকে তাহলে সার্কিটের অন্য কোনো জায়গায় আর ভোল্টেজের ড্রপ হবে না। এটা তো বোঝো নাকি? এটা কি বোঝো? আচ্ছা, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে কোন একটা সার্কিটের ভোল্টেজের যে ড্রপ, সেই ভোল্টেজের ড্রপটা কোথায় হয়? যেখানে সার্কিট এলিমেন্ট থাকবে সেই জায়গাতে, জি স্যার, সেই জায়গায়। তাই না? তো এই ক্ষেত্রে জি স্যার। আমাদের দুইটা সার্কিট এলিমেন্ট, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা আর আরেকটা হচ্ছে আমাদের ডায়োড। তো আমরা ডায়োডকে বললাম যে ডায়োডে, এটা হচ্ছে আইডিয়াল ডায়োড যদি কনসিডার করি, তাহলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এর অ্যানোড ক্যাথোডের এক হচ্ছে কোনো ভোল্টেজ প্রয়োজন হয় না, ভোল্টেজ থাকে না, 0 ভোল্ট থাকে। তবে 0 ভোল্ট মানে হচ্ছে একটা আইডিয়াল একটা শর্ট সার্কিট। আমাদের দুইটা কথা আছে যে শর্ট সার্কিট, ওপেন সার্কিট। শর্ট সার্কিটের ভোল্টেজ হচ্ছে 0, শর্ট সার্কিটে কারেন্ট থাকবে। আর ওপেন সার্কিটে আমরা একটা ভোল্টেজ পাবো, বাট ওপেন সার্কিটে কারেন্টটা হবে 0। তার মানে যেহেতু আমরা বলতেছি যে আইডিয়াল ডায়োড 0 ভোল্ট, মানে এটা শর্ট সার্কিট, তার মানে এখানে কোনো ভোল্টেজের ড্রপ হবে না। তার মানে সোর্সের যা ভোল্টেজ, সেই ভোল্টেজতে পুরোটাই ড্রপ হবে কোথায়? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, রেজিস্টরের অ্যাক্রসে। ঠিক আছে? তাহলে এখানে যদি এই অবস্থায় যদি আমরা 0 ভোল্ট, তাহলে এই অ্যানোড এবং গ্রাউন্ড, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এই 0 ভোল্ট, এখানে কোনো ড্রপ নাই। তার মানে এখানে যদি 0 ভোল্ট হয়, এই 0 ভোল্ট পুরোটাই আমরা পাবো কোথায়? রেজিস্টরের অ্যাক্রসে। মানে যখন এই পয়েন্টে এটা যখন 0, তখন এই আউটপুট ভোল্টেজেরও এই পয়েন্টটা হবে 0। এরপরে আমরা ধরলাম যে ভোল্টেজ বাড়তেছে, বাড়তে বাড়তে কোন একটা সময় আমরা এটা ধরে নিলাম। আমরা জাস্ট কিছু ডিসক্রিট পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো যে এই পজিশনে T/4, যেটা T/4 এ এসে ভোল্টেজ হচ্ছে ভিএম, ভোল্টেজ হচ্ছে ভিএম। তো এই অবস্থায় তো ডায়োডটা যদি অন থাকে তাহলে এটা শর্ট সার্কিট, এখানে ভোল্টেজ ড্রপটা হবে 0 ভোল্ট। কোনো ভোল্টেজ ড্রপ নাই, মানে 0 ভোল্ট। তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? কেউ বলতে পারবা? আমি বললাম যে ইনপুটের যে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের সাইন ওয়েভ, তো মানে সময়ের সাথে সাথে ভোল্টেজ লেভেল বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে। তো এরকম কমা বাড়ার সাথে সাথে আমি একটা সময় নিলাম T/4। এই T/4 সময় আমি বললাম এই অবস্থায় ইনপুট ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে বা অ্যামপ্লিটিউড হচ্ছে ভিএম। এই অবস্থায় আউটপুট ভোল্টেজের অ্যামপ্লিটিউড কত হবে? সেম থেকে বিএম। ভিএমই হবে। ভিএমই হবে, তাই না? অবশ্যই ভিএমই হবে, কারণ এই সার্কিটে তো এই ইনপুট ভোল্টেজটা ড্রপ হওয়ার কোনো জায়গায় নাই। ঠিক আছে? ওই জায়গা যদি না থাকে তাহলে ইনপুটের যা ভোল্টেজ, আউটপুটের আমরা সেম ভোল্টেজটাই পাবো, কারণ ভোল্টেজ সার্কিটের অন্য কোনো এলিমেন্টে ড্রপ হচ্ছে না। এখানে যদি আরেকটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে কিন্তু এই ভিএম ভোল্টেজটা এখানে ড্রপ হতো, এখানে ড্রপ হতো। কিন্তু যেহেতু আর কোনো এলিমেন্ট নাই, রেজিস্টিভ এলিমেন্ট নাই, তার মানে অন্য কোথাও আর ড্রপ হবে না। তাহলে ইনপুট ভোল্টেজ যদি ভিএম হয় T/4 সময়ে, তাহলে এই আউটপুট ভোল্টেজের T/4 সময়ে ভোল্টেজটা হবে ভিএম। এটা কি বোঝা গেছে সবার? জি স্যার। একইভাবে তাহলে সাইন যেহেতু একটা সময় পর T/2 তে এসে এই ভোল্টেজটা 0 হবে, T/2 তে এসে এই ভোল্টেজটা হচ্ছে 0। তো ইনপুট যখন 0 ভোল্ট, আউটপুটে কত হবে তাহলে? ইনপুট যদি 0 হয় আউটপুট আউটপুট 0 পাবো। হ্যাঁ, ইনপুট অবশ্যই 0 যা আছে আউটপুট তাই হবে। হ্যাঁ, মেন কথা হচ্ছে ইনপুট যা হচ্ছে আউটপুটে তাই হবে। এটাই হলো মেন কথা। মানে আউটপুট ফলোস ইনপুট, কারণ সার্কিটে অন্য কোনো এলিমেন্ট নাই যেখানে ভোল্টেজের ড্রপটা হতে পারে। তো এখন যদি আমরা এই নেগেটিভ সাইকেলটা যদি দেখি, তো এই পয়েন্টের পরে আমরা এটা ধরে নিলাম যে এটা কি, আম, এখানে একটা টাইম আছে, এই সময়ের করেসপন্ডিং আমরা যে পিক ভ্যালু যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা, সেটা হচ্ছে -Vm। যখন ইনপুট -Vm, তখন সার্কিটটা কেমন হবে? আউটপুটটা কিরকম হয় বলা যাবে কি? রিভার্স বায়াসে চলে যাবে, সেক্ষেত্রে আউটপুট পাবো না। হ্যাঁ, এই তো বুঝতে পারছো তোমরা, যাই হোক, থ্যাংক ইউ।
তো এখানে যে ঘটনা ঘটবে যে পজিটিভ যে সাইকেলটা ছিল এটা একটু খেয়াল রাখতে হবে। পজিটিভ যে সাইকেল এই অবস্থায় কিন্তু সবসময় অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের ভোল্টেজ পজিটিভ ছিল। অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজ যেটা এটা হচ্ছে এদের ডিফারেন্সটা পজিটিভ ছিল, 0 ভোল্টের থেকে বেশি ছিল। কারণ ক্যাথোডের সাথে দেখো এই গ্রাউন্ডটার কানেকশন আছে, মানে ক্যাথোড হচ্ছে 0 ভোল্টে আছে, বাট অ্যানোডের সাথে একটা আমরা পজিটিভ পটেনশিয়াল আমরা কানেক্ট করছি সোর্সের মাধ্যমে। ঠিক আছে, তার মানে এই পজিটিভ সাইকেলে পুরোটা সময় ধরেই কিন্তু ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে ছিল, মানে ডায়োডটা অন ছিল বা সুইচটা অন ছিল। এই অবস্থায় এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে এই ইনপুটের যে পজিটিভ সাইকেল এর সমান একটা ভোল্টেজ পাবো। ঠিক আছে, বাট আমরা যদি এখানে দেখি যে নেগেটিভ সাইকেল যেটা নিচে যেটা দেখানো হচ্ছে, এই নেগেটিভ সাইকেল যখন আসবে, এই নেগেটিভ সাইকেল নেগেটিভ ভোল্টেজ, তো নেগেটিভ ভোল্টেজ মানে হচ্ছে এই অ্যানোডের সাথে এখন নেগেটিভ আর ক্যাথোডের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তার মানে যদি আমরা এই অ্যানোডের সাথে যদি আমরা নেগেটিভ ভোল্টেজে কানেক্ট করি আর ক্যাথোডের সাথে যদি আমরা পজিটিভ ভোল্টেজে কানেক্ট করি, তাহলে কি ঘটবে? আমরা জানি যে যদি অ্যানোডের সাথে নেগেটিভ এবং ক্যাথোডের সাথে পজিটিভ দেই, বা পি টাইপের সাথে যদি আমরা নেগেটিভ দেই, এন টাইপের সাথে যদি আমরা পজিটিভ দেই, তাহলে ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে। রিভার্স বায়াসে যদি চলে যায়, এক্ষেত্রে আমরা বলি যে এই ডায়োডটা এখন ওপেন অবস্থায় থাকবে। সুইচটা হচ্ছে ডায়োডকে যে সুইচের সাথে কনসিডার করতে, সুইচটা ওপেন অবস্থায় আছে। তো এই সুইচ যদি ওপেন থাকে তাহলে আউটপুটের ভোল্টেজটা কিরকম হবে কি বলতে পারবা? অবশ্যই 0 ভোল্ট হবে। তোমরা যেহেতু ডিসি সার্কিট অ্যানালাইসিস যেগুলো পড়ে আসছো, সুতরাং এটা জানার কথা যে কোন একটা সার্কিটের কোন একটা এলিমেন্ট যদি ওপেন হয়ে যায়, কোন একটা সিরিজ সার্কিটের যদি একটা এলিমেন্ট যদি আমরা খুলে নেই, তাহলে সার্কিটের কারেন্টটা 0 হয়ে যায়। সার্কিটের কারেন্ট 0 হওয়া মানে সার্কিটের প্রত্যেকটা এলিমেন্টের ভেতরে ভোল্টেজটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা যদি দেখি যে নেগেটিভ সাইকেল যখন আসবে, এই নেগেটিভ সাইকেল যখন আসবে ইনপুটে, এই অবস্থায় আউটপুটে যে আমরা ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ, এবং এই ভোল্টেজটা হবে 0 ভোল্ট। এটা কি বোঝা যায়? যেটা বললাম এটা কি বুঝতে পারলা তোমরা? জি স্যার। ওকে, তাহলে আমরা ফাইনালি যদি দেখি যে একটা এই আমাদের যে রেকটিফায়ার সার্কিটটা ছিল, এই রেকটিফায়ার সার্কিটে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলে আমরা একটা পজিটিভ দিকে একটা আউটপুট পাচ্ছি, বাট নেগেটিভ হাফ সাইকেল যখন আসতেছে, নেগেটিভ হাফ সাইকেলে আমাদের ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে। রিভার্স বায়াস কন্ডিশন মানে হচ্ছে সুইচটা অফ। সুইচটা অফ থাকলে এই সিরিজ সার্কিটের কারেন্টটা হয়ে যাবে 0। কারেন্ট যদি 0 হয়ে যায়, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের, যেমন কারেন্ট যদি 0 হয়ে যায় তাহলে এই আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে আই ইনটু আর। সার্কিটের কারেন্ট আই যদি 0 হয় তাহলে আইআর এর ভ্যালুটাও হবে 0। এই কারণে আমরা এই আউটপুট যখন আমাদের ইনপুটটা নেগেটিভ সাইকেল, এই অবস্থায় আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। হাফ ওয়েভ বলা হচ্ছে এই কারণে এটা ইনপুট ভোল্টেজের শুধুমাত্র একটা সাইকেলকে রেকটিফাই করতে পারে, আরেকটা সাইকেলকে রেকটিফাই করতে পারে না। এই কারণে আমরা এই সার্কিট কনফিগারেশনকে বলি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। স্যার ডিসির গ্রাফ কি স্ট্রেট লাইন না? হ্যাঁ, ডিসির গ্রাফ স্ট্রেট লাইন, কিন্তু আমরা রেকটিফায়ার সার্কিট থেকে যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটা হচ্ছে ইউনিডিরেকশনাল। সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল, বাট পিওরলি এসি না, সরি পিওরলি ডিসি না। আমরা এই যে দেখো ফাইনাল আউটপুটটা হচ্ছে এরকম, পজিটিভ সাইকেলে আমরা পেলাম, নেগেটিভ সাইকেলে 0, আবার পজিটিভ সাইকেলে পাইছি, বাট এটা কিন্তু স্ট্রেট না। কারণ আমরা ডিসিটা জানি হচ্ছে স্ট্রেট, বাট এখানে আমরা কোনো স্ট্রেট কিছু পেলাম না। এক্ষেত্রে এই যে ওয়েভ, এই ওয়েভটাকে আমরা বলি পালসেটিং ডিসি। এই যে সিগন্যাল আমরা পাচ্ছি রেকটিফায়ারের আউটপুটে, এই রেকটিফায়ার সিগন্যালকে আমরা বলি যে পালসেটিং ডিসি। কারণ এখানে ডিসি এক্সাক্ট ডিসি না, ডিসি হলে এক্সাক্ট একটা লাইন হতো, বাট এখানে আমরা এরকম ওয়েভ পাচ্ছি, এই কারণে এটাকে বলা পালসেটিং ডিসি। পরবর্তীতে যেটা করা হয় যে এই রেকটিফায়ারের অ্যাক্রসে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমরা ক্যাপাসিটর যদি একটা কানেক্ট করি, তাহলে ক্যাপাসিটরটা এই
ওয়েভ গুলোকে সে স্ট্রেট লাইন করে দেয়। জাস্ট এইটুকু জেনে রাখো যে ক্যাপাসিটর যদি আমরা কানেক্ট করি, ক্যাপাসিটর একটা ফিল্টার হিসেবে কাজ করে এবং এর ফলে আমরা এই আউটপুট সিগন্যালের ওয়েভ যেটা সেটা স্ট্রেট লাইন পেয়ে যায়। জাস্ট এইটুকু জেনে রাখো। স্যার নিচেরটা ডায়োডের ক্ষেত্রে আমরা বাম সাইডে নেগেটিভ কেন দিলাম আর ডান সাইডে পজিটিভ কেন দিলাম স্যার? বাম সাইডটা পজিটিভ হওয়ার কথা না স্যার? কোনটা কোনটা আবার বলো তো? স্যার নিচের চিত্রে স্যার সেকেন্ড সার্কিটটাতে, এটা সেকেন্ড ডায়াগ্রামটা। এটা না স্যার পাশেরটা স্যার, বামেরটা। এটা হ্যাঁ বলো। জি স্যার, ওখানে ডায়োডের ওখানে স্যার আমি মাইনাস কেন দিলাম বাম সাইডে? ওটা পজিটিভ হওয়ার কথা না? না, এক্ষেত্রে দেখো যে এই যে পজিটিভ সাইকেলে তো আমরা পজিটিভ দিয়েছিলাম, বাট ইনপুট সিগন্যালে যখন নেগেটিভ সাইকেল ও স্যার, মানে কি? নেগেটিভ নেগেটিভ ওটা আপসেট তো রিভার্স হয়ে যায়, হ্যাঁ রিভার্স হ্যাঁ বাইস হয়ে হ্যাঁ যায়। নেগেটিভ তাহলে ঠিক আছে নেগেটিভটা স্যার। বোঝানো হচ্ছে, নেগেটিভটা জি বোঝানো স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? তো এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের দেখতে হবে যে এই যে আমরা যে ডিসি সিগন্যালটা পেলাম সেটা হচ্ছে পালসেটিং ডিসি আমরা বলছি এটাকে, কারণ এটা এক্সাক্ট ডিসি না। তো এই যে রেকটিফাইড সাইন ওয়েভ আমরা বলি এটাকে, যে রেকটিফাইড সাইন ওয়েভ, হাফ রেকটিফাইড সাইন ওয়েভ বা পালসেটিং ডিসি, এই পালসেটিং ডিসি এখান থেকে আমরা যে এক্সাক্ট যে ডিসি ভোল্টেজটা পাবো, তো সেটার ভ্যালু দেখা যায় এরকম হয় যে 0.318 ইন্টু ভিএম। ঠিক আছে, 0.318 ইন্টু ভিএম। তো এই ইকুয়েশনটা আমরা পাই যদি এই সিগন্যালকে আমরা এই সিগন্যালে যদি আমরা এভারেজ ভ্যালু যদি আমরা নেই। যে তোমাদের কি কোন একটা ওয়েভ শেপের এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু ক্যালকুলেশন করা শেখানো হয়েছে? স্যার আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এই যে আপনার ফিজিক্সে একটু শেখানো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ বলো। ইন্টারমিডিয়েটে একটু শেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে জাস্ট এই ইকুয়েশনটা আমাদের ইউজ করতে হবে যে যখন কোনো ওয়েভ শেপের যখন আমরা বা কোনো সিগন্যালের যখন আমরা এভারেজ ভ্যালু বা ডিসি ভ্যালু বের করতে চাই, তখন আমরা কি করি যে একটা সাইকেলকে ইন্টিগ্রেট করি। মানে এই যে 0 টু টি এই টাইম স্প্যানে আমরা এই সিগন্যালটাকে ইন্টিগ্রেট করি, করে এই যে টাইম স্প্যান বা টাইম পিরিয়ড দ্বারা আমরা ভাগ করি। তো ইকুয়েশনটা হচ্ছে 1/t 0 টু টি ভি আউটপুট টি ডিটি। এটা হচ্ছে কোন একটা সিগন্যালের এভারেজ ভ্যালু বের করার হচ্ছে ইকুয়েশন। তো এই ইকুয়েশনে যদি তোমরা ভি নট টি যেটা মানে আউটপুট সিগন্যাল যেটা, এই সিগন্যালটা কিন্তু হচ্ছে একটা সাইন ওয়েভ। মানে ভি নট টি সমান যদি তোমরা বসাও যে ভিএম সাইন অফ ওমেগা টি, তাহলে তোমরা ইকুয়েশন সলভ করে যেটা পাবা সেটা হচ্ছে 0.318 ভিএম। মানে ইকুয়েশনটা হবে অনেকটা এরকম যে ভিডিসি ইকুয়াল 1/t 0 টু টি ভি এম সাইন ওমেগা টি ডিটি, 1/t 0 টু টি ভিএম সাইন ওমেগা টি ডিটি। এই ইকুয়েশনটাকে যদি তোমরা ইন্টিগ্রেট করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে ভিডিসি ইকুয়াল 0.318 ইন্টু ভিএম। ঠিক আছে, তো তোমরা ইকুয়েশনটা এটাকে তোমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে দেখবা যেটা আসে কিনা। তো আগে আমরা যেটা কনসিডার করলাম সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এটা আমাদের ডায়োডটা ছিল আইডিয়াল ডায়োড। সেক্ষেত্রে অ্যানোড ক্যাথোডের ভোল্টেজ ডিফারেন্স 0 হলেই সেখান থেকে সেটা অন হয়ে যেত। বাট যদি আমরা ধরি যে এটা প্র্যাকটিক্যাল ডায়োড, তো প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি ঘটবে, অ্যানোডের ভোল্টেজ এবং ক্যাথোডের ভোল্টেজ এই দুটার ভোল্টেজের ডিফারেন্সটা হবে 0.7 ভোল্টের বেশি, 0.7 ভোল্টের বেশি। ঠিক আছে, তো এখন দেখো যে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ যখন 0 ভোল্ট, ইনপুট যদি 0 হয় তার মানে এই পয়েন্টের ভোল্টেজ অ্যানোডের সাথে ভোল্টেজ আমাদের এখন হচ্ছে 0 ভোল্ট। আর ক্যাথোড হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেকশন। তো অ্যানোড ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স কত হচ্ছে? 0 ভোল্ট, কারণ অ্যানোডও 0, এখানে যখন 0 তখন অ্যানোডও 0, ক্যাথোড হচ্ছে 0। তো এই অবস্থায় কি আমাদের এই ডায়োডটা কি অন হবে? যদি আমরা প্র্যাকটিক্যাল সিলিকন ডায়োড ধরি, অন হবে কি? এই আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমরা এই যে আমরা এখানে এই ডায়োডটাকে আমরা একটু আগে ধরছিলাম যে আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে অ্যানোড ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স 0 ভোল্ট হলেই ডায়োডটা অন হয়ে যেত। বা যদি আমরা এটাকে প্র্যাকটিক্যাল সিলিকন ডায়োড ধরি তাহলে অ্যানোড ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স 0.7 থেকে বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন 0 ভোল্ট,
মানে অ্যানোডের সাথে ভোল্টেজ হচ্ছে 0, আর ক্যাথোড যেটা, এই ক্যাথোড তো রেজিস্ট্যান্স হয়ে 0 ভোল্টের সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এটা যখন 0 ভোল্ট, তখন কি এই সিলিকন ডায়োড অন হবে? না স্যার। হবে না, না হবে না। ঠিক আছে। তো এই যে সিলিকন ডায়োডের যে 0.7 ভোল্ট লাগবে, এই 0.7 ভোল্ট বোঝানোর জন্য আমরা এখানে জাস্ট একটা কি করছি, যে একটা ডায়োডের কয়েক রকমের রিপ্রেজেন্টেশন আছে, ঠিক আছে। তো একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে যে ডায়োডকে আমরা এরকম একটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্রেজেন্ট করি, যে ভোল্টেজ সোর্সের পোলারিটি হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা তোমাদেরকে বললাম না যে ডায়োডের ভেতরের যে ব্যারিয়ার পটেনশিয়াল আমরা একটা দেখালাম, সেখানে আমরা বললাম যে এখানে 0.7 হচ্ছে মিনিমাম এটা লাইন। কি করে ব্যারিয়ার পটেনশিয়ালটা এই 0.7 ভোল্ট? হ্যাঁ, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ডায়োডের থ্রেশহোল্ড ভ্যালুটা, যেটা ব্যারিয়ার পটেনশিয়াল, যেটা 0.7, এটা হচ্ছে একটা ডায়োডের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তার মানে আমরা এখন যদি দেখি যে যখন 0 ভোল্ট, তখন অ্যানোডের সাথে 0 ভোল্ট, ক্যাথোডের সাথে 0, তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, মানে এই অবস্থায় আমাদের ডায়োডটা অন হবে না। এই কারণে ইনপুট যখন 0, তখন আউটপুটে দেখো এই এই পজিশনে 0 ভোল্ট কিন্তু দেখাইছে, ঠিক আছে। এরপর আমরা যদি ধরি যে ইনপুট ভোল্টেজ হচ্ছে 0.2 ভোল্ট, যদি ধরি মানে একটু পরে 0.2 ভোল্ট যদি ধরি, তাহলে অ্যানোডের সাথে 0.2, ক্যাথোডের সাথে 0, অ্যানোড ক্যাথোডের ভোল্টেজ ডিফারেন্স কত? 0.2। তো 0.2 যদি হয়, আমাদের এই ডায়োডটা কিন্তু অন হবে না, কারণ এই ডায়োড অন হতে গেলে আমাদের 0.7 ভোল্টের থেকে বেশি লাগবে। তো 0.2 যখন, এই অবস্থায় আমাদের আউটপুট ভোল্টেজটা হবে 0। এরকম এক সময় হলো, ধরে নিলাম যে 0.5, তো 0.5 হলেও অ্যানোডে 0.5, ক্যাথোডে হচ্ছে 0 ভোল্ট, অন হবে না। তো 0.5 এও 0। এরকম করতে করতে যখন আমাদের ভোল্টেজটা 0.7 হবে, এই পয়েন্টের ভোল্টেজ হবে 0.7, এই 0.7 হলে কি হবে, এই ডায়োডটা জাস্ট অন হবে। অ্যানোড ক্যাথোডের ভোল্টেজ তখন এটা 0.7, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেকশন, মানে 0 ভোল্টের সাথে কানেকশন। তার মানে কি, অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স কত হলো আমাদের? 0.7 এক্সাক্ট। তো 0.7 হলে ডায়োডটা কিন্তু অন হবে না, এর কারণে 0.7 এও কিন্তু ভোল্টেজটা কিন্তু 0 এখানে দেখাচ্ছে। এই লাইনটা হচ্ছে 0.7 এর লাইন, আর এখানে এই লাইনটা হচ্ছে 0.7 এর লাইন। তো 0.7 এও কিন্তু ডায়োডেরটা অন হচ্ছে না, মানে অন যদি না হয়, তার মানে আউটপুট ভোল্টেজটা হবে 0 ভোল্ট। এরপরে মনে করো যে আউটপুট ভোল্টেজটা হচ্ছে, ইনপুট ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, মানে এই 0.7 এর থেকে বেশি, এটা হচ্ছে 0.7 লাইন, এখানে ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। তো 1 ভোল্ট যদি হয়, তাহলে অ্যানোড ক্যাথোডের ভোল্টেজের ডিফারেন্স 1 ভোল্ট, সেটা হচ্ছে 0.7 থেকে বেশি। তো 0.7 থেকে বেশি হয়, তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে এখন বলতে পারবা? এখানে হচ্ছে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট, ইনপুট হচ্ছে 1 ভোল্ট, আর এর অ্যাক্রসে ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ কত হবে? 3 ভোল্ট। 0.3। 0.3 ভোল্ট। অবশ্যই সেটা হবে 0.3 ভোল্ট। কারণ তোমরা হয়তো জানো যে দুইটা সোর্স, দুইটা হচ্ছে ডিসি সোর্সকে যদি আমরা জাস্ট এভাবে দেখাই, মানে জাস্ট এরকম করে যে আমরা দেখাই যে এখানে একটা সোর্স আছে, আর এখানে আমাদের আরেকটা সোর্স আছে। তো এই দুইটা সোর্স, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, একইভাবে এটা হচ্ছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তা আমরা বললাম এটা হচ্ছে 5 ভোল্টের সোর্স, এটা হচ্ছে 1 ভোল্টের সোর্স, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, যে এই ব্যাটারির এই পজিটিভের সাথে এটার পজিটিভ কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এই দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজ কত হবে কে বলতে পারবা? 6 ভোল্ট। না, ব্যাটারির হচ্ছে যে এই স্যার ভোল্টেজ 4 দুইটা, ভোল্ট হবে। হ্যাঁ 4 ভোল্ট হবে। যোগ হয় তখনই যখন কি করি, যে এই যে নেগেটিভের সাথে যদি পজিটিভের কানেকশন দিই, সেক্ষেত্রে ব্যাটারির পটেনশিয়ালটা বা ভোল্টেজটা যোগ হয়। বাট এখানে পজিটিভের সাথে পজিটিভ দিলে কি হবে, বিয়োগ হবে। এই কারণে এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুটার মধ্যে ভোল্টেজ আমরা পাবো হচ্ছে 4 ভোল্ট। একইভাবে তোমরা দেখো যে এই প্লাস এর মধ্যে ভোল্টেজ হচ্ছে 1, মানে ব্যাপারটা এরকম অনেকটা, যে এই
উপরের যেটা এটা হচ্ছে 0.7, আর নিচে যেটা ছিল এই নিচেরটা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই টার্মিনাল দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজ যেটা হবে, মানে এখানে যদি আমরা একটা রেজিস্টর কানেক্ট করি এখন এরকম, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যেটা হবে সেটা হচ্ছে 1 ভোল্ট মাইনাস 0.7 ভোল্ট, মানে 0.3 ভোল্ট। এটা কি বুঝতে পারলা তোমরা? এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এই সেম জিনিসটা আমাদের এখানে ঘটবে। এখানে যদি 1 ভোল্ট হয় তাহলে এই 1 ভোল্টের 0.7 ভোল্ট এখানে, আর বাকি যে 0.3 ভোল্ট সেটা হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে পাবো। তাহলে আমাদের ইনপুট ভোল্টেজ যখন ভিএম হবে তখন আউটপুট ভোল্টেজ কত হবে? ইনপুট ভোল্টেজ যখন ভিএম তখন আউটপুট ভোল্টেজটা কত হবে? DM minus 0.7. DM minus 0.7. ভিএম মাইনাস 0.7, এক্স্যাক্টলি সেটাই হবে। তো তাহলে সিম্পলি আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আউটপুট ভোল্টেজ আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিএম মাইনাস এই ডায়োডের যে থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা বা ব্যারিয়ার পটেনশিয়াল যেটা, তো এটা বিয়োগ দিয়ে যেটা পাবো সেটা হবে আমাদের আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এরপর থেকে ভোল্টেজ ডাউন হবে, ভোল্টেজ কমতে থাকবে, একইভাবে কমতে কমতে এই পয়েন্টে আসলো। এই লাইনটা হচ্ছে 0.7 এর লাইন। তো যখনই এই লাইনটা এক্সিড করবে তারপরে 0.7 এর পরে 0.6 হবে। তো যখনই ভোল্টেজ ইনপুট হলো 0.6 হবে এই অবস্থায় কি ডায়োডটা অন হবে? না স্যার। ডায়োড অন হবে না। ডায়োড যদি অন না হয় তাহলে কি হবে? আউটপুট ভোল্টেজটা কত হবে? 0। এই কারণে এই যে রিজিয়ন যেটা, এই রিজিয়নে আমরা দেখেছি যে আউটপুট ভোল্টেজটা 0 হয়ে যাচ্ছে। আউটপুট ভোল্টেজটা 0 স্যার হয়ে যাচ্ছে। আজকে স্যার এই পর্যন্তই থাকুক। আচ্ছা, আরেকটু আছে, আমি আর 5 মিনিট সময় দাও তাহলে আমি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা স্যার। স্যার আমাদের 11:30 ক্লাস। সমস্যা নেই, 5 মিনিট সময় দাও আমাকে, এই 5 মিনিট সময় লাগবেই। তো যাই হোক, এক্ষেত্রে যা হবে যে এক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিসি ভোল্টেজ যেটা পাবো আমরা, সেই ইকুয়েশনটা হবে 0.318 ভিএম মাইনাস ভিকে, ভিএম মাইনাস ভিকে। কারণ এই ভিএম থেকে আসলে এই ভিকে বা থ্রেশহোল্ড যে ভ্যালুটা বা ব্যারিয়ার পটেনশিয়াল সেটা বাদ দিতে হবে। ঠিক আছে, Sir, 0.318 কই থেকে আসলো? এই যে 0.318 টা হচ্ছে, যদি তোমরা এই ইকুয়েশনটা যদি সলভ করো তাহলে একটা ফাইনাল একটা ইকুয়েশন পাওয়া যায় যেটা হচ্ছে 0.318 ইনটু ভিএম। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু আউটপুটের ভিএমটা যেহেতু ভিএম মাইনাস কে, কারণে এখানে যেহেতু ভিএম এর পরিবর্তে ভিএম মাইনাস কে আসছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, এটাকে বলা হয় যে ফুল ওয়েভ রেকটিফায়ার। এর আগে আমরা দেখলাম যে হাফ ওয়েভকে রেকটিফাই করতে পারছে, এটা হচ্ছে ফুল ওয়েভ। মানে যখন পজিটিভ যখন সাইকেল এই অবস্থায় ডায়োড কিছু অন হবে, নেগেটিভ সাইকেলে কিছু ডায়োড অন হবে। তো এখানে যদি আমরা দেখি যে এই পজিটিভ সাইকেল যেটা, যখন ইনপুট যখন পজিটিভ, আমরা যদি আইডিয়াল ডায়োড ধরে নেই তাহলে এটা প্লাস এটা মাইনাস। এই এই প্লাস মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ কার কার সাথে কানেক্টেড। তো দেখো যে এখানে দুইটা ডায়োড আছে, দুইটা ডায়োড, একটা D1 D2। তো পজিটিভটা কানেক্টেড হচ্ছে D2 এর সাথে, তার মানে D2 এর অ্যানোডের পটেনশিয়াল হচ্ছে পজিটিভ, আর D1 এর অ্যানোডের পটেনশিয়াল, ক্যাথোডের পটেনশিয়াল হচ্ছে পজিটিভ। তার মানে D1 টা কিন্তু অফ হয়ে থাকবে কারণ এটা হচ্ছে রিভার্স বায়াস, আর D2 টা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো এই ফরওয়ার্ড বায়াসে এটা যদি অন হয় তাহলে এটার সাথে এই রেজিস্টর হয়ে এই D3 কানেক্টেড। তো D3 এটার সাথেও কি এই ব্যাটারির পজিটিভটা কানেক্টেড এটার মাধ্যমে, তাই না? আর এই D3 এর ক্যাথোড যেটা, ক্যাথোডের সাথে ব্যাটারি এই সোর্সের নেগেটিভ যেটা সেটা কানেক্টেড, এবং D4 এর সাথে সোর্সের নেগেটিভ কানেক্টেড। তাহলে কি ঘটনা করবে যে এই চারটা ডায়োডের মধ্যে যখন পজিটিভ পটেনশিয়াল, যখন পজিটিভ সাইকেলে D2 ডায়োডটা অন হবে এবং D3 যে ডায়োড সেই ডায়োডটা অন হবে। কেন অন হবে বোঝা গেছে কি? তোমরা কি বুঝতে পারলা যে কেন D2 আর D3 অন হবে? জি স্যার, একটা স্যার যেগুলা ফরওয়ার্ড বায়াসে থাকে সেগুলো খালি অন হবে, রিভার্স বায়াসে গুলো অফে থাকবে। এক্স্যাক্টলি। এন্ড নেগেটিভ হাফ সাইকেল যদি আমরা আসি এখন, নেগেটিভ হাফ সাইকেলে এটা হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ হবে, উপরেরটা হবে নেগেটিভ। কোথায় দেখাবো? এই যেটা দেখাই, নেগেটিভ হাফ সাইকেলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই পজিটিভটা কার কার সাথে কানেক্টেড সেটা দেখতে হবে।
ঠিক আছে? পজিটিভটা কার কার সাথে কানেক্টেড? যদি এটা যদি পজিটিভ হয় তাহলে দেখো যে D3 D4 এর মধ্যে D4 এর অ্যানোড যেটা সেটা পজিটিভের সাথে কানেক্ট হবে নেগেটিভ হাফ সাইকেলে, আর D3 ক্যাথোডটা পজিটিভের সাথে কানেক্ট হবে, তার মানে D3 অফ, রিভার্স বায়াস, D4 অন, ফরওয়ার্ড বায়াস। এখানে এসে এই ব্যাটারির পজিটিভের সাথে এই D2 টা কানেক্টেড আছে, ক্যাথোডটা। তো ক্যাথোড যদি পজিটিভের সাথে কানেক্টেড হয় তার মানে এই D2 টা অফ হয়ে যাবে, আর এই রেজিস্ট্যান্স হয়ে যে পজিটিভ টার্মিনাল D1 এর সাথে কানেক্টেড আছে, তার মানে D1 টা ফরওয়ার্ড বায়াস। তো যদি আমরা দেখি যে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D4 এর অ্যানোড হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড থাকবে, মানে এখানে যদি দেখো এখানে D4 ছিল, D4 এর অ্যানোডটা পজিটিভের সাথে, আর D1 এর অ্যানোড এই রেজিস্ট্যান্স হয়ে পজিটিভের সাথে। D3 এবং D2 এগুলোর ক্যাথোড পজিটিভের সাথে কানেক্টেড থাকে, এ কারণে D2 এবং D4 হচ্ছে অফ থাকবে, D4 এবং D1 টা অন হবে বা ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো এর ফলে কি ঘটনা ঘটবে, যখন পজিটিভ হাফ সাইকেল এই অবস্থায় D2 এবং D3 অন হওয়ার কারণে সার্কিটে যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে এই বরাবর, এদিকে এসে রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ব্যাটারি নেগেটিভ, সোর্সের নেগেটিভের দিকে। ঠিক আছে? তার মানে যদি আমরা ধরে নিই আইডিয়াল ডায়োড, এখানে আইডিয়াল, এটাও আইডিয়াল, তার মানে এই দুইটাতে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তো ইনপুটের যা ভোল্টেজ, ইনপুটের ভোল্টেজ পুরোটাই আমরা কোথায় পাবো, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাবো। তার মানে ইনপুট ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেলে যে ইনপুট ভোল্টেজের শেপ যেটা, সেটা আমরা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাবো পজিটিভ হাফ সাইকেল। ঠিক আছে? যা ইনপুট যা সেটাই হবে আউটপুট, কারণ সার্কিটে কোনো ড্রপ থাকতেছে না। একইভাবে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই D4 অন হবে আর D1 অন হবে। তো এই অবস্থায় আরেকটা জিনিস দেখো যে পজিটিভ হাফের ক্ষেত্রে আমাদের সার্কিটের কারেন্ট ফ্লোটা কি ছিল, যে রেজিস্ট্যান্সের এই যে এই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছিল, কারেন্টটা এই দিক দিয়ে ইন করে এইটা দিয়ে বের হয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল। ঠিক আছে? তো এখন যদি আমরা দেখি যে নেগেটিভ হাফ সাইকেল, তো নেগেটিভ হাফ সাইকেলে আমরা দেখতেছি যে কারেন্ট এই এই টার্মিনাল দিয়ে ঢুকতেছে, ডায়োড D4 এর মধ্য দিয়ে ঢুকে একইভাবে আগে যেভাবে রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্টের ফ্লো ছিল, এখনো একইভাবে রেজিস্ট্যান্সের এই টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? বের হয়ে আবার এদিক দিয়ে এসে ডায়োড D1 এর ভেতর দিয়ে ব্যাটারি সোর্সের নেগেটিভ দিকে চলে যাচ্ছে। তো যেহেতু পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটাতেই কারেন্ট ফ্লো এর ডিরেকশন যেহেতু একই দিকে, তো আমরা যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমরা একটা মিটার যদি কানেক্ট করি, মিটার বলতে এখানে অসিলোস্কোপ যদি কানেক্ট করি যেটাতে ওয়েভ শেপ দেখা যায়, তাহলে আমরা দেখব যে পজিটিভ সাইকেলেও ওয়েভ শেপ যে ডিরেকশনে দেখাচ্ছিল, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রেও ওয়েভ শেপ একই দিকে দেখাবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটলো, যে আমরা দেখলাম একটু আগে যে হাফ ওয়েভ রেকটিফায়ার পজিটিভ সাইকেলটাকে রেকটিফাই করেছিল, নেগেটিভ সাইকেলটাকে রেকটিফাই করেনি, বা নেগেটিভ সাইকেলে 0 ভোল্টেজ আমরা পেয়েছিলাম আমরা। বাট ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখতেছি যে পজিটিভ সাইকেলের যেদিকে আমরা ওয়েভ শেপ পাচ্ছি, নেগেটিভ সাইকেলেও আমরা ওয়েভ শেপ পাচ্ছি একই দিকে পাওয়ার কারণটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের ভেতরে যে কারেন্টের ফ্লো যেটা, সেই ফ্লোটা একই বরাবর আছে। যদি একই বরাবর থাকে সেক্ষেত্রে আমরা একই দিকে ওয়েভ শেপ পাবো। যদি কোনো কারণে এই কারেন্ট ফ্লো ডিরেকশন যদি এই দিকে হতো এভাবে, সেই ক্ষেত্রে আমরা অসিলোস্কোপে দেখতে পেতাম যে একটা ওয়েভ উপরের দিকে, একটা ওয়েভ নিচের দিকে। বাট যেহেতু এটা রেকটিফায়ার সার্কিট, সুতরাং এক্ষেত্রে ডায়োডের অ্যারেঞ্জমেন্ট গুলো এমন ভাবে করা হয় যেন একই দিকে ওয়েভ গুলো আমরা পাই, আউটপুট ওয়েভ যেটা সেটা যেন একই দিকে পাই। তো এক্ষেত্রে যদি আমরা এই সিগন্যালের যদি এভারেজ ভ্যালু যদি বের করি, তাহলে দেখবা যে আমরা এখানে এভারেজ ভ্যালুটা পাবো 0.636 ভিএম। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যা পেয়েছিলাম 0.318, তো এই ক্ষেত্রে ডাবল পাওয়া যাবে। ডাবল মানে হচ্ছে ওই ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা সাইকেলে, একটা কমপ্লিট সাইকেলে শুধু হাফ সাইকেল আমরা সিগন্যালটা পাইছি, বাকি হাফ সাইকেলে কোনো সিগন্যাল নাই। বাট যদি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখি যে হাফ সাইকেলে তো পজিটিভ সাইকেলটাকে রেকটিফাই করছেই, সেকেন্ড হাফ সাইকেল মানে নেগেটিভ সাইকেলটাকেও সে রেকটিফাই করতে পারছে।
তো এই কারণে এই ডিসি ভোল্টেজ যেটা সেটা দেখা যাচ্ছে ডাবল হয়ে যায়। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে তোমাদের এ পর্যন্তই। আর এক্ষেত্রে জাস্ট এই আইডিয়াল ডায়েটের পরিবর্তে প্র্যাকটিক্যাল ডায়েট কনসিডার করলে সেক্ষেত্রে এই 2V কে এই পরিমাণে আমরা ড্রপ পাই। ঠিক আছে, তো তোমরা এটা একটু দেখে নিও। আর এর সাথে কিছু ম্যাথ আমি এখানে বলছি, এগুলো ম্যাথগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা বই থেকে একটু দেখে নিও। আর স্লাইডটা দিয়ে দিন স্যার। স্লাইডটা একটু দিয়ে দিন। আমি স্লাইড দেওয়ার থেকে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। স্লাইডটা দিলে স্যার ভালো হয়, ভিডিওটা দেখে মানে স্লাইডটা দেখলে পড়তে সুবিধা হয়, মানে কি কি পড়াইছেন সেটা একবার রিভিশন দিতে। প্রথম কথা হচ্ছে স্লাইডে তোমাদের কোনো দরকারই নাই, কারণ তোমাদেরকে প্রথমত চেষ্টা করতে হবে যাতে মেইন বইটা তোমরা পড়ো। ঠিক আছে, কারণ তোমাদেরকে অলরেডি আমি পিডিএফ প্রোভাইড করছি, তোমরা সবই পাবা সেখানে, সেখানে সবই আছে। জাস্ট তোমরা ভিডিওটা ওপেন করবা, তোমাদেরকে ভিডিও তো ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একই সাথে সবকিছু করতে পারবা। আর ট্রানজিস্টরের একটু ছিল, সেটা সামনের ক্লাসে তোমাদের করাবো। আচ্ছা সিয়ার, যে কোনো একজন সিয়ার একটা কথা বলো, তোমাদের কালকে যে ক্লাস টেস্ট নেবেন আব্দুল মালিক স্যার, তারপরে কি উনি ক্লাস নেবেন? উনি ওই ব্যাপারে কিছু বলেন নাই, মানে বলছে ক্লাস টেস্ট নেবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা স্যারের সাথে একটু কথা বলে নিও যে স্যার ক্লাস নিতে চাচ্ছেন কিনা, আমাকে একটু জানাও যে স্যার কালে ক্লাস নেবেন কিনা বা শুধু ক্লাস টেস্ট নেবেন কিনা। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকে একটু আচ্ছা, বেশি সময় আপনার নিলাম। তাহলে কি স্যার নেক্সট ক্লাসে আপনার সিটি? হ্যাঁ, এই নেক্সট সিটি ক্লাস বলতে এই নেক্সট উইক। নেক্সট উইকে স্যার। তাহলে স্যার এই যে সিটির সিলেবাস কি এই পর্যন্তই, আজকে যা পড়াইলেন? এই স্লাইডে যা যা আছে সব, মানে ট্রানজিস্টরও? হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক প্রিন্সিপালের মধ্যে যা যা পড়বে সব। আচ্ছা, ট্রানজিস্টরও কি আছে? হ্যাঁ, ট্রানজিস্টর থাকবেই, কারণ এর মধ্যে তোমাদের একটা ক্লাস নিব। ট্রানজিস্টর জাস্ট বেসিক, ট্রানজিস্টর জিনিসটা কি? আচ্ছা স্যার। আচ্ছা। ওকে স্যার।